পুঁজিবাজার, ব্যাংক কিংবা সার্বিক ব্যবসা বাণিজ্য সব দিকেই ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। কারসাজি করে পুঁজিবাজার থেকে বের করে নেন হাজার হাজার কোটি টাকা। ব্যাংকের নিয়ন্ত্রণ এবং ঋণ নিয়ে তার সময়মতো পরিশোধ না করাও ছিল তার নিয়মিত কাজ। বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কথা। দেশের বেশিরভাগ ব্যবসায়ীর কাছেই তিনি ছিলেন মূর্তিমান এক আতঙ্কের নাম। তার কথায় সায় না দিলেই আটকে যেত বিনিয়োগ, ব্যাংক ঋণ বা ব্যবসার লাইসেন্সও। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। সাদা রঙের দীর্ঘ পাঞ্জাবি পরা শুভ্র এই ব্যক্তিটিকে দেখে বোঝার উপায় নেই যে এই চেহারার আড়ালে রয়েছেন একজন প্রবল পরাক্রমশালী ব্যবসায়ী। পুঁজিবাজার থেকে কারসাজি করে কখনো তুলে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। নেপথ্যে তার আঙ্গুলের ইশারায় চলত ব্যাংক খাত। সুবিধা নিতে আর্থিক খাতে স্থান পেত তার পছন্দের ব্যক্তি। এই মুহূর্তে দেশের অন্যতম সমালোচিত এবং বিতর্কিত নাম সালমান এফ রহমান। পুঁজিবাজারের সবগুলো কেলেঙ্কারির সঙ্গেই ছড়িয়েছে সালমান এফ রহমানের নাম। 2006 সালের ঘটনা। সৌদি যুবরাজের নামে ভুয়া এক ব্যক্তি সাজিয়ে ব্যাংক কেনার গল্প বানিয়ে রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নেন 900 কোটি টাকা। বেক্সিমেকো শুকক বন্ড, আইএফআইসি আমার বন্ড সহ বেক্সিমেকো কুপন বন্ড থেকে হাতিয়ে নেন হাজার কোটি টাকা। 3 বছরেই এই খাত থেকে হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ 20,000 কোটি টাকা। শুকুক বান কি করছে, বেক্সিমকোর ভিতরে ডাইভার্ট করছে। একটা শ্রেণী মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে এই বেক্সিমকোর মাধ্যমে। শুধু এটাই না, উনি কাউকে তার এগেনস্টে কাউকে সে কোনো কথা বলতে দিত না সালমান এফ রহমান। জনসম্মুখে ইব্রাহিম খালেদের ওই রিপোর্টটা যেন প্রকাশিত হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। দীর্ঘদিন যাবত তার কারণে শেয়ারটাই অবস্থায়, মানে মার্কেটটাই অবস্থায় আছে। ওনার 13 টাকা দামের শেয়ার বেক্সিমকো লিমিটেড উনি 200 টাকা করে আইসিবিতে বিক্রি করে আইসিবির একটা ধসনামায় ঠিক আছে। মানে ওই টাকাটা আমাদের গাড়ি বুট দিয়ে চলে গেছে। এখন আইসিবি যে কিনবে সে টাকাও কিন্তু তাদের কাছে ছিল না তখন। ওই যে সালমান এফ রহমান সব নিয়ে গেছে। 1996 সালে দেশের পুঁজিবাজারে ঘটে ভয়াবহ কেলেঙ্কারির ঘটনা। কারণ খুঁজতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠন করা হয় তদন্ত কমিটি। ওই কমিটির রিপোর্টে কারসাজিতে উঠে আসে আলোচিত সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য প্রতিষ্ঠানের নাম। তবে বিশদ ওই রিপোর্ট তখন আলোর মুখ দেখেনি, কারণ হুমকিতে দেশ ছাড়া হয়েছিলেন ওই শিক্ষক। শেয়ার কেলেঙ্কারির সময় সালমান রহমান এখান থেকে প্রচুর টাকা নিয়ে নেন। তাকে যখন ধরা হয় তখন তিনি বলেন, আমি তো শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী খেলে আমি যা পাওয়ার পেয়েছি। কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত যিনি করেছিলেন তাকে আমি চিনি। তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন আমিরুল ইসলাম চৌধুরী। তিনি রিপোর্টটা প্রথম তৈরি করেছিলেন। সেই রিপোর্টের কপিটা আমাকে দিয়েছিলেন এবং দেওয়ার পরে কিছুদিন পর এসে তিনি আমাকে জানিয়েছিলেন যে দেখো, আমি আর এই দেশে থাকতে পারছি না, এবং তিনি আফ্রিকায় চলে গেছিলেন। আড়ালে থেকে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ করতেন সালমান এফ রহমান। ফাঁকফোকর বের করে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। জনতা ব্যাংক থেকে প্রায় 22,000 কোটি টাকা ঋণ নেয় বেক্সিমকো গ্রুপ। ব্যাংকটির মূলধনের সিংহভাগই ঋণ নিয়ে এক প্রকার ফতুর করে দিয়েছেন এই ব্যক্তি। অগ্রণী ব্যাংক থেকে নেওয়া এক ঋণ নবায়ন করা হয় 17 বার। তার জন্য বারবার নিয়ম পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। টাকা পাচারেও ছিল সালমান এফ রহমানের নাম। তিনি আইন প্রণয়ন করেছেন যেটা তার ব্যক্তিগতভাবে তার অনুকূলে যায়, এবং সেইভাবে তার ছেলে খেলাপি ঋণ হওয়ার, আর আইন থাকলেও সেই আইন লঙ্ঘন করেছেন। আইন ছিল যে খেলাপি ঋণ থাকলে কেউ বোর্ডের ডিরেক্টর হতে পারবে না, কিন্তু বাংলাদেশ ব্যাংকও তাকে করতে বাধ্য হতো যদি এই পরিবর্তনটা না হতো। এই পরিবর্তনটা হওয়াতে সে না আটকে গেল। তার মানে এরকম খুঁজলে আরও অনেক পাওয়া যাবে যে তিনি তার ক্ষমতা ব্যবহার করে তার ব্যবসায়িক স্বার্থ উদ্ধার করেছে নিজের, আর অন্য মিত্রদের তো বটেই। সর্বোচ্চ ক্ষমতার পাশে থেকে নিয়েছেন সুযোগ। আর্থিক খাতের ভঙ্গুরতার পেছনে সব কলকাঠি নেড়েছেন তিনি। ব্যবসায়ী সংগঠনগুলোতেও ঘনিষ্ঠ নেতৃত্ব বসিয়েছেন, যা প্রকৃত ব্যবসায়ীদের ক্ষুব্ধ করে তোলে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।